আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1 সম্পূর্ণটাই সমাধান করব। তো প্রথমে দেখো, অনুশীলনী 3 আমাদের 1 নম্বর বলছে নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থে লিখো। তো এটার আগে আমরা কিছু বেসিক জিনিস এখান থেকে দেখে নেব। তো দেখো, প্রথমে আমরা দেখব ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যত সংখ্যা আছে সেগুলো সব 1 থেকে ধনাত্মক দিকে, অর্থাৎ 1-এর বড় যেসব সংখ্যা আছে সেগুলোকে বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার আসি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 1, 2, 3 এই সংখ্যাগুলো এগুলো কিন্তু কি অঋণাত্মক, কিন্তু এগুলো কি ধনাত্মক। এবার আসি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র শূন্যটা যোগ হবে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কী হবে? 0 থেকে শুরু, 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে থাকবে। তাহলে দেখো, প্রথমে হলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু এবং এদিকে যতদূর যাওয়া যাবে সবগুলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কী হবে? 0 থেকে শুরু হবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে 1, 2, 3, 4 এভাবে চলতে থাকবে। পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী হবে? ধনাত্মক ঋণাত্মক সবগুলো মিলিয়ে কী হবে? পূর্ণ সংখ্যা। যেমন আমরা নিই যদি এদিক থেকে -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 ... তাহলে দেখো, ধনাত্মক 0 এবং ঋণাত্মক সহ সকল সংখ্যা নিয়ে যে পূর্ণ সংখ্যাটা দশমিক থাকবে না, ভগ্নাংশ থাকবে না, সেগুলো কী হবে? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। আর অঋণাত্মক সংখ্যা কী হতে পারে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 থেকে পজিটিভ দিকে যাবে, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে পজিটিভ দিকে যাবে। তো এগুলো হচ্ছে গেল সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা গেল। এবার আমরা আমাদের অনুশীলনীর 1 নঙে যাব। 1 নঙে বলছে দেখো যে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। তো দেখো, এখানে সমাধান আমাদের ক নম্বর আছে ওজন বৃদ্ধি। তাহলে ওজন বৃদ্ধির বিপরীত কী হবে? ওজন হ্রাস। ক নম্বর আছে 30 কিলোমিটার উত্তর দিকে। তাহলে উত্তর দিকের বিপরীত শব্দ কি? দক্ষিণ দিকে। তাহলে এখান থেকে লিখবো আমরা 30 কিলোমিটার দক্ষিণ দিকে। এবার গ নম্বর বলছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। তা পূর্ব দিকের বিপরীত দিক কোনটা? পশ্চিম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিম দিকে বা পশ্চিমে। ঘ নম্বর বলছে দেখো 700 টাকা ক্ষতি। তাহলে 700 টাকা ক্ষতি যদি হয় তার বিপরীত কী হবে? লাভ। তাহলে লিখতে পারি উত্তর হবে 700 টাকা লাভ। এবং ঙ নম্বর আছে দেখো যে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার গভীরে বা নিচে। তাহলে উপরে বিপরীত শব্দ কি? গভীরে বা নিচে। এবার 2 নঙে বলছে দেখো যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। তো এখানে একটা বাক্য দেখি, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে আছে, উপর দিয়ে উড়ে যাচ্ছে বা উড়ছে। তাহলে সেটা যেহেতু উপর দিয়ে উড়ছে তাহলে কী হবে? অবশ্যই পজিটিভ বা ধনাত্মক হবে। তার কী হবে? প্লাস বা যোগ 50,000 মিটার। ও এটা কী হবে? এটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার। তাহলে এখানে 2000 হবে। তাহলে এখানে কী হবে? ধনাত্মক 2000 বা পজিটিভ 2000 হবে। তাহলে 2000 মিটার হলো। এখন বলছে দেখো খ নম্বরে যে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। যেহেতু কী হচ্ছে? গভীরে যাচ্ছে, তাহলে কী হবে? অবশ্যই ঋণাত্মক হবে। উপরে হলে ধনাত্মক আর নিচে হলে ঋণাত্মক। তাহলে বিয়োগ বা ঋণাত্মক বা -800 মিটার। এরপরে গ নম্বরে বলছে দেখো 200 টাকা ব্যাংকে জমা রাখা। তাহলে আমি যখন ব্যাংকে 200 টাকা জমা রেখেছি তাহলে 200 টাকা কী হলো? আমার বাড়তি আছে। তাহলে ক্ষেত্রে প্লাস হবে। 200 টাকা যেহেতু রাখছি তাহলে এখানে 800 নয়, কী হবে? এখানে 200 হবে এবং সামনে একটা প্লাস বসবে। তাহলে 200 টাকা ব্যাংকে জমা রাখা প্লাস 200 টাকা। এখন বলছে ঘ নম্বরে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। যেহেতু আমি ঋণ নিয়েছি ব্যাংক আমার কাছে পাবে, এই জন্য কি মাইনাস হবে। তাহলে -700 টাকা। এরপরে 3 নঙে বলছে দেখো নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। তো সমাধান +5। তাহলে সংখ্যা রেখায় ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা
আবদ্ধ করি। তাহলে উক্ত বিন্দুটি কি প্লাস পাশের অবস্থান। দেখো এখানে সংখ্যা রেখাটা আমরা একটু দেখি আগে। তো একটা দাগ দিয়ে সেই রেখার উপরে বিভিন্ন সংখ্যা, যেমন কি হবে, 0 থেকে শুরু হবে, আর 0 থেকে বড় যেগুলো আছে 1 2 3 এভাবে এদিকে চলতে থাকবে। আর এদিকে যেগুলো ছোটো আছে 0 থেকে ছোটো সেগুলো -1 -2 -3 এভাবে বাম দিকে চলতে থাকবে। তাহলে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে, অর্থাৎ মাঝখান থেকে নিউট্রাল বলা হয় 0কে। তাহলে 0 থেকে আমরা যতই বাম দিকে যাব সেগুলো ততই ছোট হবে। -1 থেকে -2 ছোটো, -2 এর থেকে -3 ছোটো, -3 এর থেকে এখানে যদি -4 লিখি, -4টা কী হবে, ছোটো। তো আর এইদিকে ডান দিকে যত যাব 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়। তাহলে সংখ্যা রেখায় বাম থেকে ডানে গেলে কী হয়, পরপর সেগুলো বড় হয়। আর বাম থেকে ডান থেকে বামে আসলে সেগুলো কী হয়, পরপর ছোটো হয়। যেমন 3 থেকে 2 ছোটো, 2 থেকে 1 ছোটো, 1 থেকে 0 ছোটো, 0 থেকে -1 ছোটো, -1 থেকে -2 ছোটো। আবার যদি আমি বাম থেকে ডানে যাই তাহলে কী হবে, সংখ্যাগুলো পরপর বড় হবে। যেমন -4 থেকে -3 বড়, -3 থেকে -2 বড়, -2 এর থেকে 1 বড়, তারপর -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়। তাহলে বাম থেকে ডানে গেলে সংখ্যা বড় হয়, আর ডান থেকে বামে আসলে সংখ্যাগুলো কী হয়, পরপর ছোট হয়। তো দেখি এখান থেকে, তাহলে দেখো আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিলাম। এঁকে এখান থেকে দেখো লিখেছি, সংখ্যা রেখায় ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরে। তাহলে কেন 0 বিন্দু ডান দিকে নেব, এই যে 0 বিন্দু এখানে, তো এখান থেকে আমরা ডান দিকে নেব, কারণ ধনাত্মক সংখ্যাগুলো 0-এর ডান পাশে থাকে আর ঋণাত্মক সংখ্যাগুলো 0-এর বাম পাশে থাকে। তাই আমরা কী করেছি, যে 0 থেকে 5 একক ডানে, তাহলে 1 2 3 4 5। তাহলে এখানে এই বিন্দুটিকে আমরা কী করব, গোল চিহ্ন দ্বারা, গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে উক্ত বিন্দুটি +5-এর অবস্থান। তাহলে +5-এর অবস্থান কিন্তু এটা, তাহলে এখানে লিখতে পারি +5। এরপরে খ নম্বরে বলছে, দেখো -10 সংখ্যা রেখায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা 10 স্থাপনের জন্য, এখানে -10টা আমাদের প্রশ্ন আছে। এখান থেকে দেখো, সংখ্যা রেখায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা 10 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে। তাহলে এবার আমরা কোথায় আসবো, এই যে 0 বিন্দু আছে, 0 বিন্দুর বাম দিকে আসবো, যেহেতু ঋণাত্মক সংখ্যাগুলো 0 বিন্দুর বাম দিকে থাকে, এই জন্য আমরা 0 বিন্দুর বাম দিকে আসবো। তো দেখো 10 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে এখান থেকে 10 একক আসতে হবে। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা কী করবো, গোল দ্বারা গাঢ় করব বা আবদ্ধ করব। তো এটা হচ্ছে -10 বিন্দুটির অবস্থান। তো দেখো একইভাবে এখানে আমাদের +8 আছে ঘ নম্বর আছে -1, ও নম্বর আছে -6। তো একইভাবে আমরা উক্ত বিন্দুগুলোর অবস্থান সংখ্যা রেখায় দেখাবো। এবার আসি 4 নঙে বলছে, দেখো যে কোনো নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। তো এখানে দেখো ঢাকা 0 ডিগ্রি সেলসিয়াস এর উপরে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 30 ডিগ্রি সেলসিয়াস। কাঠমান্ডু কী হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। শ্রীনগরের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, আর রিয়াদে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের প্রশ্ন ক নম্বর বলছে, তো বলছে দেখো বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা ঘরে লেখো। তো তোমরা যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে আরেকটা কোড কেটে নিতে পারো অথবা এখানে লিখতে পারো। তো এখানে বলছে দেখো বিভিন্ন স্থানের তাপমাত্রা, এই যে তাপমাত্রাগুলো আমাদের দেওয়া আছে এগুলোকে পূর্ণ সংখ্যায় চিহ্ন সহকারে ফাঁকা ঘরে লিখতে হবে। তো দেখো প্রথমটা দেখি আমরা, ঢাকার তাপমাত্রা 0 ডিগ্রি বা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু 0-এর উপরে, তাহলে ডান দিকে অবশ্যই কী হবে, এটা +30 ডিগ্রি হবে। তাহলে এখানে লিখি +30 ডিগ্রি সেলসিয়াস। এরপর বলছে দেখো 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0-র নিচে বা 0-র নিচে নামলে তাপমাত্রা কী হয়, মাইনাস হয়। তাই আমরা কী লিখব, -2 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছে দেখো শ্রীনগর তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে লিখব -5 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছে যে রিয়াদের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু উপরে বলেছে তাহলে প্লাস হবে, তাহলে এখানে +40 ডিগ্রি সেলসিয়াস।
এরপর আমাদের খ নম্বরে বলছে দেখো যে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। তো এখানে একটা সংখ্যা রেখা দেওয়া আছে খ নম্বরে। তো খ নম্বরের সংখ্যা রেখা কী দেওয়া আছে? তাপমাত্রা দেখানো আছে। এখানে -10 ডিগ্রি, -5, -2, 0, 5, 10, 30 এবং 40 এগুলো কিন্তু প্লাস হবে, তাহলে এখানে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। এবার আমাদের ক্ষয়ের 1 নম্বরে বলছে দেখো যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। তো আমরা দেখি তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত যে তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোথায় দেওয়া আছে? এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে ঢাকায়। তাহলে এখানে দেখো 30 ডিগ্রি কোথায় আছে? এই যে এখানে, তাহলে এখানে হবে ঢাকা। এরপরে আমাদের তাপমাত্রা -2 ডিগ্রি দেওয়া আছে কোথায়? কাঠমান্ডু। তাহলে এখানে আমরা কাঠমান্ডু লিখতে পারি, কয়কার ট কাঠমান্ডু। তাহলে কাঠমান্ডু গেল -2 ডিগ্রি। এরপরে দেখো -5 ডিগ্রি আছে শ্রীনগর। তাহলে এখানে লিখব শ্রীনগর, শ্রীনগর। এরপরে দেখো যে রিয়াদ আছে কত? 40 ডিগ্রি সেলসিয়াস, +40 ডিগ্রি। তাহলে এখানে আসবে রিয়াদ। তো এরপরে 2 নম্বরে বলছে দেখো যে কোন স্থানটি সবচেয়ে শীতল। তো এখানে দেখো শীতল হবে কোথায়? যেখানে সবচেয়ে বেশি মাইনাস তাপমাত্রা থাকবে সেখানে। সবচেয়ে কম তাপমাত্রা হবে যেখানে, সেখানে সবচেয়ে কী হবে? সেটা হবে শীতল স্থান। তো এখানে দেখো +40 ডিগ্রি, তাহলে অবশ্যই গরম। +3 ডিগ্রি গরম, -2, -5। তো এই দুটোর থেকে একটা সবচেয়ে কম তাপমাত্রা হবে বা শীতল তাপমাত্রা হবে। তাহলে দেখো আমরা জানি যে কোনো সংখ্যা রেখায় 0 থেকে যত বাম দিকে যাওয়া যায় সেগুলো কী হয়? তত ছোট হয়। তাহলে এখান থেকে দেখো -2 থেকে অবশ্যই কী হবে? -5 ছোট হবে। তাহলে এখানে সবচেয়ে শীতল হবে কি? শ্রীনগর। তাহলে এখানে আমরা লিখতে পারি যে শ্রীনগর, বা এইভাবে লিখতে পারি যে শ্রীনগর সবচেয়ে শীতল, বা সবচেয়ে শীতল স্থানটি হচ্ছে শ্রীনগর। এরপর বলছে যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রির বেশি সে সকল স্থানের নাম লেখো। 10 ডিগ্রির বেশি তাপমাত্রা দেখো এখানে আছে, এই যে এখানে আছে 10 ডিগ্রি, তো এর বেশি ডান দিকে যাবে। তাহলে দেখো ঢাকা এবং রিয়াদের তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রির বেশি। তাহলে এখানে লিখলাম আমরা যে ঢাকা এবং রিয়াদ হবে উত্তর। তাহলে উত্তর কি? ঢাকা এবং রিয়াদের তাপমাত্রা 10 ডিগ্রির থেকে বেশি। এরপরে 5 নম্বরে বলছে দেখো যে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তার সংখ্যারেখায় দেখাও, সংখ্যারেখায় দেখাতে হবে। তো দেখো 2 আর 9 দেওয়া আছে, 2 আর 9, তাহলে কোনটা ডানে অবস্থিত? তাহলে এখানে আমরা একটা সংখ্যারেখা এঁকে ফেলি। সংখ্যারেখা আঁকার পরে দেখো এখান থেকে 2 চিহ্নিত করলাম আর এখানে 9 চিহ্নিত করলাম। তাহলে দেখো 2 এর ডানে হচ্ছে 9 অবস্থিত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। তোমরা অবশ্যই এভাবে একটা সংখ্যারেখা আঁকবে, একে এখানে দেখাতে হবে কোন সংখ্যাটা কোথায় অবস্থিত, তারপর আমরা সহজেই বুঝতে পারবো যে কোন সংখ্যাটা কোথায় অবস্থিত। দেখো 0, 1, 2, 3, 4, আমরা 0-র পরে ডান দিকে বেশি করে নেব, কারণ এখানে সবই কী আছে? পজিটিভ সংখ্যা আছে। এই জন্য আমরা বাঁ দিকে নিয়েছি শুধু -1 আর ডান দিকে 10 পর্যন্ত নিয়েছি। এরপরে দেখো 2 আর 9 চিহ্নিত করলে দেখা যাচ্ছে যে 9টা 2 এর ডানে অবস্থিত। এই জন্য আমরা লিখলাম যে 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। এবার দেখো খ নম্বরে -3 এবং -8। তাহলে যেহেতু আমাদের দুইটা সংখ্যায় মাইনাস, এই জন্য আমরা দেখো 0-এর বাম পাশে বেশি নিয়েছি, কারণ বাম পাশে কি মাইনাস সংখ্যাগুলো থাকে, আর ডান পাশে মাত্র একটা নিয়েছি। এরপর দেখো তাহলে 0-র পরে -1, -2, -3, -4 এভাবে আমরা -10 পর্যন্ত নিয়েছি, যেহেতু -8 পর্যন্ত লাগবে আমাদের। তো এরপর দেখো -3, এখানে -3 সংখ্যাটা চিহ্নিত করলাম এবং -8 এখানে -8 সংখ্যাটা চিহ্নিত করলাম। তারপর দেখো যে -8-এর ডান পাশে অবস্থিত হচ্ছে -3, অর্থাৎ 8-এর ডানে অবস্থিত -3। তাহলে এখানে লিখলাম আমরা, সুতরাং -3 কমা দিয়ে -8-এর ডানে অবস্থিত। তাহলে -3 কোথায় অবস্থিত? -8-এর ডানে অবস্থিত। তো একইভাবে দেখো গ নাম্বার আছে কত? 0 এবং -1। তাহলে এখানে আমরা স্বাভাবিকভাবে দেখাই দিই, এখানে দিই 0, এখানে 1, এখানে -1, এখানে -2। তাহলে দেখো কোন টাকার ডানে অবস্থিত? এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে -1। তাহলে অবশ্যই কি 0 ডানে অবস্থিত। তাহলে এখানে লিখবো আমরা যে 0 -1-এর ডানে অবস্থিত, বা 0 -1-এর ডানে অবস্থিত। এরপরে দেখি ঘ নম্বরে -10 আর 10, -11 আর 10। তো এখানে দেখো এটা হচ্ছে 0 আর প্লাসগুলো এদিকে যাবে আর মাইনাসগুলো এদিকে আসবে। তাহলে এখানে ধরে নিলাম আমরা এখানে -1, -2, ... এখানে আছে -11, আর এখানে 1, 2, ...
10 আছে এখানে। তো দেখো এখানে 11 চিহ্নিত করলাম আর এখানে 10 চিহ্নিত করলাম, তাহলে কোনটা ডানে অবস্থিত? অবশ্যই 10 ডানে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে বলতে পারি যে -11 ডান পাশে অবস্থিত 10, তাহলে 10 -11 ডান পাশে অবস্থিত। তাহলে এখান থেকে বলতে পারি যে 10 -11 ডান পাশে অবস্থিত। এবার দেখি নাম্বার আছে -6 আর 6, তাহলে এখানে 0, এখানে 1 2 3 এভাবে এসে -6 এখানে -1 -2, আর এদিকে যাচ্ছে 1 2 3 এখানে আসে 6, তাহলে এটা গেল +6, এটা -6, তাহলে অবশ্যই কি +6টা ডান পাশে অবস্থিত। এরপরে শেষে আসি 1 আর -10, তাহলে এখানে সংখ্যা রেখা এখানে 0 1 2 3 1 2 3, তাহলে এদিকে আসি -10টা অবশ্যই এখানে আসবে, আর এখানে -1 -2 -3 আসলো, এদিকে 1 2 3 গেল। তো দেখো এখানে হচ্ছে 1 এখানে আর -10 এখানে, তাহলে অবশ্যই 1টা ডানে অবস্থিত। লিখতে হবে যে 1 -10 এর ডানে অবস্থিত। দেখো 6 নম্বরে আসি, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। অর্থাৎ এই যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। তো দেখো 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হলো -0 -7, তাহলে এর থেকে ছোটো, তাহলে 0 আর -7 দেখো এখানে সংখ্যা রেখে দেখাই। তো এটা হচ্ছে 0, তাহলে -1 -2 -3 -4 -5 -6 আর -7, তাহলে এর যে মধ্যবর্তী সংখ্যা এইগুলো, তাহলে দেখো এখান থেকে কি কি আসছে -1 -2 -3 -4 -5 আর -6, তো এই সংখ্যাগুলো আমরা লিখলাম এখানে। এবার লেখার পরে দেখো উক্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে কী হবে? ছোটো থেকে বড়। তো আমরা জানি যে সংখ্যা রেখায় যত বামে যাওয়া হয় সেগুলো কী হয়? তত ছোটো হয়। তাহলে এখানে সবচেয়ে ছোটো হচ্ছে -6, তাহলে -6 আগে গেল, এরপরে -5 -4 -3 -2 -1, তো -6 -5 -4 -3 -2 -1 হলো। এটা হচ্ছে উত্তর। এরপর খ নম্বরে দেখো -4 এবং 4 +4 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হলো, তাহলে দেখো -4 আর +4 এর মধ্যবর্তী সংখ্যাগুলো কী কী সেটা দেখি আগে। এখানে আমরা দিলাম 0, এখানে 1 2 3 4, আর এদিকে যাবে -1 -2 -3, আর এখানে আসবে -4। তো এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমাদের নিতে হবে। দেখো এখানে আছে 0 1 2 3 এবং -1 -2 -3, তো লিখলাম 0 -1 -2 -3 এবং 1 2 3 এই সংখ্যাগুলো আছে। তো এগুলোকে এবার আমরা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো। দেখো ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে সবচেয়ে ছোটো হবে এখান থেকে -3, তাহলে -3কে আগে দেবো, তারপরে -2 -2 -1 0 1 2 3 এগুলো হলো। তাহলে দেখো এখানে বলেছে -4 এবং 4 এর মধ্যবর্তী, তাহলে এই 4 বাদ যাবে আর এই 4 বাদ যাবে। তো দেখো গ এবং ঘ আমি একটু দেখিয়ে দিয়েছি সরাসরি। তো এখানে গ নাম্বার আছে -4 থেকে -15 পর্যন্ত, তাহলে -14 সবচেয়ে বড় ছোটো হবে, তার থেকে -13 -12 -11 -10 -9 -8 -7 -6 এবং -5 হবে এগুলো। আর ঘ নাম্বারে আছে -30 থেকে -23, অর্থাৎ -30 থেকে -23-এর মধ্যে সংখ্যাগুলো। তো -23 থেকে 30-এর মধ্যে সংখ্যাগুলো সবচেয়ে ছোটো হচ্ছে -29 -28 -27 -26 -25 এবং -24 আছে এখানে, সবচেয়ে বড় হচ্ছে -24। এরপরে 7 নং এসে দেখো বলছে যে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো -20 থেকে বড় লিখতে হবে। তো এখানে দেখো আমরা -20 এখানে দিলাম -20 আর এখানে 0, তাহলে এখানে দিকে আসবে -1 -2, এদিকে যাবে কি -19 -18 -17 -16 -15 এভাবে চলতে থাকবে। আর এখানে -1 -2 এইভাবে আস্তে আস্তে -20। তো দেখো তাহলে এর থেকে আমাদের কোথায় যেতে হবে? ডানে যেতে হবে, কারণ বাম দিকে যত যাবো তত ছোটো হবে। তাহলে -19 20-এর থেকে বড়ো, -20-এর থেকে বড়ো, -18 -20-এর থেকে বড়ো, -17 -20-এর থেকে বড়ো, -16 -20-এর থেকে বড়ো। তাই কী লিখেছি এখানে? -19 -18 -17 -16। এবার দেখো -10 হতে ছোটো 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে
0 -1 -2 এভাবে আস্তে আস্তে -10 আসলো এখানে। তাহলে এখানে আসবে -11 -12 -13 -14। তো দেখো যেহেতু বলেছে -10 হতে ছোটো, তাহলে -10 হতে ছোটো যদি লিখতে হয় তাহলে অবশ্যই কী করতে হবে, এখান থেকে বাম দিকে আসতে হবে। তাহলে দেখো -10 বাম দিকে আছে -11 -12 -13 -14, এগুলো লিখলাম। এরপরে গণকে বলছে দেখো -10 ও -5 মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো দেখো এবার -10 এখানে আবার রাখাই, এখানে আসে -10 আর এখানে আসি মাইনাস, এখানে 0, তাহলে -1, এভাবে আসলে -5 -6 -7 -8 -9। দেখো এখানে আছে -5 আর এখানে আছে -10। তাহলে এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো কী হবে, আমাদের 4টি ঋণাত্মক সংখ্যা লিখতে হবে। তাহলে -5 এবং -10 বাদে -9 -8 -7 -6 এই 4টা আমাদের পূর্ণ সংখ্যা আছে এখানে। এবার আসি 8 দাগে বলছে যে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে দন্তস্ব লিখতে হবে এবং মিথ্যা হলে ময়ূরেশ লিখতে হবে। মিথ্যা হলে বাক্যটা কী হতে শুদ্ধ করে দেখাতে হবে। এখানে দেখো সংখ্যা রেখায় -10 ডানে -8 অবস্থিত। তাহলে দেখো এখানে একটা সংখ্যা রেখা এঁকে ফেলি আমরা। এখানে সংখ্যা রেখা আঁকলে দেখো -10, তাহলে এখানে এখানে 0 থাকলো, -1 এভাবে আসলে -8 হবে, -9 হবে, -10 হবে, -11 হবে, এখানে -7 হবে। তো দেখো এখানে আসছে -10 আর এখানে আসছে -8। তাহলে বলছে কি যে সংখ্যা রেখায় -10 ডানে -8, -10 ডানে আছে -8, তাহলে এটা কি সত্য। এবার আসি সংখ্যা রেখায় -60 ডানে -70 অবস্থিত। তাহলে এখানে আমরা এঁকে ফেলি। তাহলে দেখো এখানে এখানে 0 থেকে এদিকে আসবে -1 -2 কী আসবে এখানে 60 আসলো বা 60, তাহলে -61 -62 এভাবে আস্তে আস্তে -70 আসলো, -71। তাহলে এদিকে আসবে কী হবে, সংখ্যা বাড়বে কিন্তু মানটা কমবে। তাহলে দেখো এখানে বলছে যে সংখ্যা রেখায় -16 ডানে -17, তাহলে 70, তাহলে এখানে -60 এখানে -70, তাহলে কিন্তু বামে আছে। তাহলে এখানে কিন্তু আমাদের উক্তিটা ভুল আছে, বাক্যটি ভুল আছে। বলছে কি যে -60 এর ডানে -70, -6 এর ডানে হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কোথায় আমাদের বামে। তাহলে লিখতে হবে এখানে যে শুদ্ধ বাক্য কি লিখতে হবে, যে সংখ্যা রেখায় -60, আমরা কিন্তু এর তলায় দাগ দিয়ে দিলাম, এর বামে -70, তাহলে কিন্তু শুদ্ধ হয়ে গেল। এবার দেখো সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। তাহলে দেখো এখানে আমরা যদি সংখ্যা রেখা এঁকে ফেলি তো 0 এর পরে -1 -2 -3 এভাবে চলতেই থাকবে। তাহলে দেখো বলছে যে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। তাহলে এখানে দেখো আমরা জানি যে এই ডান থেকে বামে আসলে কী হয়, সেটার মান কম হয় বা ছোটো হয়। তাহলে -1 থেকে ছোটো -2, -2 থেকে ছোটো -3, তাহলে -1 থেকে আরও ছোটো সংখ্যা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা কিন্তু সত্য নয়, তাহলে এখানে মিথ্যা হবে। তাহলে এখানে লিখতে হবে যে শুদ্ধ বাক্য কী লিখতে হবে, যে সবচেয়ে বড়, এখানে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে -1, তাহলে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা হয়ে গেল। এরপরে দেখো ঘ নম্বরে আছে আমাদের যে -20 চেয়ে -26 বড়। তো এখানে দেখো যদি আমরা -20 লিখি, এখানে -20, এখানে এদিকে আসবে -21 -22 -23 -24, তাহলে এখান থেকে -25 -26, তাহলে ডান থেকে বামে আসলে এটা মান কী হয়, কমে যায় বা ছোটো হয় সেটা। তাহলে অবশ্যই এটা কী হবে, -20 চেয়ে -26 হবে ছোটো। তাহলে এখানে লিখবো আমরা শুদ্ধ, ষোড়শ হবে সবগুলো, শুদ্ধ বাক্য -20 এর চেয়ে -26 ছোটো, কী হবে, এটা ছোটো হবে। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।